বাসে তো আগে স্যানিটাইজার দিতেন, এখন কি দিচ্ছেন? না, এখন বর্তমানে আমরা দিতেছি না, কারণ আমরা জানি করোনা শেষ হয়ে গেছে। ভাড়া দিবে বলে আমি জিনিসটা একটু নিচে নামাই রাখছি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলছি। স্যানিটাইজার বাসের যা হেল্পার বা বাসের যারা ওরা জানেই না কি জিনিস। করোনার নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতেও বেসামাল আমুদে বাঙালি। গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির বালাই, সংক্রমণের ডিপো বিনোদন কেন্দ্র। মাস্ক আছে, গরম লাগে তো তাই মনে হয় যে মাস্ক হাতে। বাসের মধ্যে তো অনেক আটকা বন্দি। আমরা নিজেরাই যদি পরিবর্তন না হই তাহলে আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে দাঁড়াবে। ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে বিকল্প নেই শৃঙ্খলায় ফেরার। এখানে আমাদের একেবারে যেসব জায়গায় সংক্রমণের বিস্তার সবচেয়ে বেশি সেসব জায়গাকে চিহ্নিত করে সেখানে আমাদের স্বাস্থ্যবিধি খুবই নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুব ও কারিগরি উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে শ্রীলঙ্কা, সমঝোতা স্মারক সই, দ্বিপাক্ষিক বৈঠক। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ইতিহাস জানতে ঘুরে দেখলেন জাদুঘর। পিকে হালদারের কাছ থেকে প্রতি মাসে 2 লাখ টাকা নিতেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা শাহ আলম। নাম এসেছে এসকে সুরেরও, বান্ধবীদের ব্যবহার করে নেওয়া হয়েছে ভুয়া ঋণ। সফর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হলেও থেমে নেই রাষ্ট্রীয় কাজ। সকালে সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে শেখ হাসিনা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠকে সই হয় 6টি সমঝোতা স্মারক। দ্বিপক্ষীয় বৈঠকের আগে একান্ত বৈঠক করেছেন 2 শীর্ষ নেতা। এর আগে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মাহিন্দা রাজাপাকসে। ইতিহাস জানতে ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে ঢাকায় এসে দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ফুলেল অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসেন রাজাপাকসে। পরে 2 দেশের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে নেতৃত্ব দেন শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে। বৈঠকে নতুন 3টি সহ মোট 6টি সমঝোতা স্মারকে সই করতে সম্মত হয় 2 দেশ। এ সময় যুব উন্নয়ন, কৃষি গবেষণা নীতি ও কারিগরি যোগ্যতা বিনিময় সংক্রান্ত 3টি নতুন সমঝোতা এবং আগে স্বাক্ষর হওয়া নার্স প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্পর্ক ও সংস্কৃতি বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। এর আগে শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন এই অতিথি সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার ক্রমবর্ধমান সংক্রমণের এ পর্যায়ে দিনে দিনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে গণপরিবহন। বেশিরভাগ ক্ষেত্রেই বালাই নেই মাস্ক পরা কিংবা স্যানিটাইজারের ব্যবহারের, বরং কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে গাদাগাদি ও ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করায় প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণের ঝুঁকি। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভয়াবহ পরিণতি এড়াতে ফের শৃঙ্খলায় ফেরার কোনো বিকল্প নেই। গণপরিবহন খাতের এক্ষেত্রে যাত্রী ও গণপরিবহনের মালিক পক্ষকে আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। কথা ছিল নো মাস্ক নো সার্ভিস, কিন্তু বাস্তবতা বলছে কাজীর গরু কেতাবে আছে গোয়াল শূন্য। করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে মানুষের অসচেতনতার বিষয়টি আরও স্পষ্ট হয় গণপরিবহনে। অধিকাংশ ক্ষেত্রেই বালাই নেই মাস্ক ব্যবহারের। যাত্রী ঠাসা বাসে অনেকেই চেপে বসছেন মাস্ক ছাড়া, আবার অনেকের সঙ্গে সুরক্ষাকারী এই পণ্যটি থাকলেও যথাযথ নিয়মে ব্যবহারের ক্ষেত্রে উদাসীনতা চোখে পড়ার মতো। মাস্ক পরেছিলাম, এখন একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলছি। মাস্কটা একটু ঠিক মতো পরা উচিত ছিল না? অবশ্যই ছিল। এটা এই যে কেবল আমি ভাড়া দিবে বলে আমি জিনিসটা একটু নিচে নামাই রাখছি। এ তো গেল মাস্ক ব্যবহারে উদাসীনতার বিষয়টি। এর সঙ্গে নতুন করে ঝুঁকি বাড়িয়েছে গণপরিবহনে অতিরিক্ত যাত্রীর চাপ। মহামারীর এক পর্যায়ে যাত্রী পরিবহনে আসন ফাঁকা রেখে সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে সকল নিয়ম নীতি। গাদাগাদি আর ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করায় প্রতিনিয়তই বাড়ছে
সংক্রমণের ঝুঁকি। এছাড়া কালের স্রোতে হারিয়েছে বাসে ওঠার সময় স্যানিটাইজার দিয়ে হাত জীবাণু মুক্তের বিষয়টিও। বাসে তো আগে স্যানিটাইজার দিতেন, এখন কি দিচ্ছেন? না, এখন বর্তমানে আমরা দিতেছি না, কারণ আমরা জানি করোনা শেষ হয়ে গেছে। স্যানিটাইজার আসলে যে ব্যবহার করলে যে ভালো হয় এবং নিয়মিত হাত ধুলে যে ভালো হয় ওটা এখন আমরা ভুলে গেছি। সিট ফাঁকা রাখা ছিল, দাঁড়ায় কাউকে নিত না, এখন কিছুই দেওয়া হয় না, আর ওর সামনে মানুষ দাঁড়া করায় নাই। গণপরিবহনে স্বাস্থ্যবিধির এমন অবহেলাকে চরম ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এভাবে অবহেলা চলতে থাকলে চড়া মূল্য দিতে হবে গোটা দেশকেই। সংক্রমণ যেখানে খুব বেশি করে ছড়াতে পারে তার মধ্যে হচ্ছে একটা গণপরিবহন। সেখানে প্রথম কথা হচ্ছে যে যারা উঠবেন তারা অবশ্যই মাস্ক পরে উঠতে হবে এবং তারা সাবান দিয়ে হাত ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে উঠবেন। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 5.5 লাখেরও বেশি মানুষ, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 8,000। পরিসংখ্যান বলছে গত 10 দিন ধরে দেশে দৈনিক 1000-এরও বেশি করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, যা ছাড়িয়ে গেছে বিগত মাস পুরো ফেব্রুয়ারিকে। এই অবস্থায় সাধারণ মানুষের পরিবহন, এই গণপরিবহনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব না হলে আবারও তার মাসুল গুনতে হতে পারে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনার ঊর্ধ্বগতিতেও রাজধানীর গণপরিবহনগুলোতে যেমন নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, তেমনি বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা যাচ্ছে না সামাজিক দূরত্ব মানতে। সে খবর জানাতে এই মুহূর্তে গণপরিবহনে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং মিরপুর চিড়িয়াখানায় আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, গত কয়েকদিন থেকেই করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, সেটি বরাবরই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, গণমাধ্যমগুলোও কিন্তু আমরা জানিয়ে যাচ্ছি। কিন্তু জনসাধারণের মাঝে যে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি, সেটি কিন্তু বারবারই আমরা দেখছি উপেক্ষিত হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি একটি গণপরিবহনে। এই বাসটির নাম প্রভাতী বনশ্রী, যেটি গুলিস্তান থেকে যাত্রা শুরু করেছে এবং এর গন্তব্য গাজীপুর। তবে এই বাসটিতে উঠে আমরা যেমনটা দেখেছি যে যেসব মানুষ বা যেসব যাত্রী এই বাসটিতে উঠেছেন, অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি, অর্থাৎ মাস্ক পরিধান করা, সেটি কিন্তু আমরা দেখছি উপেক্ষিত হচ্ছে। অর্থাৎ নিজের যে স্বাস্থ্য সুরক্ষা, পাশাপাশি তার পাশের যে সহযাত্রী তার যে সুরক্ষা, সেই সুরক্ষাগুলো নিশ্চিত করার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে অনেকেই মানছেন না। আবার আরেকটি বিষয় না বললেই নয়, অর্থাৎ করোনার সংক্রমণ যখন অনেক বেশি ছিল গত বছর, ঠিক তখন আমরা দেখেছিলাম যে বাসগুলোতে যাত্রী ওঠার সময় স্যানিটাইজার ব্যবহার করা হতো, সেটি কিন্তু একদমই এখন হচ্ছে না। পাশাপাশি আমরা দেখছি যে অধিকাংশ বাসেই যাত্রী পরিবহনের ক্ষেত্রে যে নির্ধারিত আসনগুলো রয়েছে, সেই আসনের বাইরে অনেককে দাঁড়িয়ে, অর্থাৎ গাদাগাদি ঠাসাঠাসি করে যাত্রী পরিবহন করা হচ্ছে এবং এটি কিন্তু অনেকটাই ঝুঁকি বাড়াচ্ছে করোনা সংক্রমণের। এবং যারা সাধারণ যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা নিজেরাও কিন্তু আতঙ্কিত, তারা নিজেরাও কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু উদ্বেগের জায়গায় রয়েছে, কিন্তু তাদের মধ্যে যে সচেতনতা তৈরি হওয়ার কথা যেটি ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা তেমনটাই কিন্তু লক্ষ্য করছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, অনেকের মধ্যে ধারণা যে করোনার প্রাদুর্ভাব অনেকাংশেই কেটে গিয়েছে। আবার অনেকের মধ্যে আমরা এমনটাই দেখেছি, অনেকে বলছেন যে তারা টিকা দিয়েছেন, অর্থাৎ টিকা দেওয়ার পরে অনেকের মধ্যে এক ধরনের ঢিলে ঢালা ভাব চলে এসেছে, সেটি কিন্তু আমরা মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে এই শহরগুলোতে, অর্থাৎ রাজধানী বা রাজধানীর বাইরের যে শহরগুলো রয়েছে, সেই শহরগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, অর্থাৎ এই গণপরিবহনগুলোকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা কিন্তু তার বারবারই বলছেন এবং এই গণপরিবহন থেকেই কিন্তু করোনা সংক্রমণ বেশি ছড়াতে পারে বলে তারা ধারণা করছেন। আমরা একটু শুনবো বিনোদন কেন্দ্রগুলোর খবর। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানায় রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। বিনোদন কেন্দ্রের কি অবস্থা? গণপরিবহনে যেমন স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, ঠিক উপেক্ষিত হচ্ছে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতেও। বিনোদন কেন্দ্রের বিশেষ করে মিরপুর চিড়িয়াখানা রয়েছে, এখানে গেটে লেখা রয়েছে, বিশেষ করে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ঘোষণা হচ্ছে যে নো মাস্ক নো এন্ট্রি, কিন্তু এই ঘোষণা কিংবা এই লেখার বাস্তব কোনো প্রতিফলন আমাদের আসলে চোখে পড়েনি। অর্থাৎ মানুষ এই যে চিড়িয়াখানায় তারা টিকিট কেটে ঢুকছেন, এই টিকিট কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড গাদাগাদি করে একে অপরের সাথে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে
মুখে মাস্ক ছাড়াই কিন্তু তারা টিকিট কাটছেন এবং একেবারে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারা আসলে চিড়িয়াখানার ভেতরে ঢুকছেন। কিন্তু চিড়িয়াখানার ভেতরে এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢুকলেও এখানকার যে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা দেখিনি যে কাউকে মাস্ক পরতে বারবার করে যে বলার জন্য যে বাধ্য করা, সেটিও কিন্তু আমরা আসলে চোখে পড়েনি। তারপরেও যারা ভেতরে ঢুকছেন তারাও কিন্তু অনেকেই কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধির যেই বিষয় সেটি আসলে কোনো বালাই নেই। বিশেষ করে এখানে মাস্ক ছাড়াই আসলে যে যার মতো করে ঘুরছেন, যে যার মতো এখানে আসলে ঘুরে বেড়াচ্ছেন, তাদের যেই আনন্দ সময় সেই আনন্দ সময় তারা আসলে কাটাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছিল বারবার করে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যে যেখানেই থাকুক না কেন যে শারীরিক দূরত্ব ন্যূনতম সেই শারীরিক দূরত্ব মেনটেন করা, মেনে চলা, পাশাপাশি মাস্ক পরিধান করা, সেটি আসলে কোনো ধরনের কোনোই আমরা লক্ষ্য করছি না। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কিন্তু ভিড়ের মধ্যে অভিভাবকরা চলাফেরা করছেন। কি বৃদ্ধ কি যুবক সবাই কিন্তু আসলে বলা যায় যে অধিকাংশই কিন্তু আসলে মাস্ক ছাড়াই এখানে চলাফেরা করছেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে নতুন করে করোনার যেই ঊর্ধ্বগতি, নতুন করে করোনা সংক্রমণের যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, সেটি আসলে একমাত্র রোধ করা সম্ভব কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে। আর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অবশ্যই যেই প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাস্ক পরিধান করতে হবে। এবং পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ভ্যাকসিন চলে এসেছে, ভ্যাকসিন চলে আসার পরপরই কিন্তু অনেকের মধ্যে বেশ স্বাস্থ্যবিধি কিংবা করোনার নিয়ে যে উদ্বেগ সেটি আসলে কমে এসেছে এবং অনেকে কিন্তু অবহেলা করছেন, যার ফলশ্রুতিতে কিন্তু এই যে করোনার যে ঊর্ধ্বগতি সেটিও কিন্তু বেড়েছে। তাই বলা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে বারবার করে যে যেখানে থাকুক না কেন কাজের প্রয়োজনে বিনা প্রয়োজনে যেন কেউ যেন বাইরে না বের হয় এবং বাইরে যদি বের হতেই হয় প্রয়োজনে তাহলে অবশ্যই সে যেন মাস্ক পরিধান করে এবং যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলে। তো বিনোদন কেন্দ্রগুলো থেকে এই ছিল আমার হাতে সবশেষ। ফিরছি স্টুডিওতে তানজিনের কাছে। করোনা পরিস্থিতি স্বাস্থ্যবিধি না মানার সবশেষ খবর জানাতে মিরপুর চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তোহা খান তামিম। তার আগে রাজধানীর গণপরিবহন থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। রাজধানীর মতো ঢাকার বাইরেও বিনোদন কেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। খাগড়াছড়ি ও রাঙামাটি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্বাস্থ্যবিধি চরম উপেক্ষিত। মাস্ক পরায় যেমন উদাসীনতা, তেমনি সামাজিক দূরত্বেরও নেই বালাই। প্রিয়জনের সাথে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরতে বের হয়ে উচ্ছ্বাসিত অনেকেই, কিন্তু সামান্য ভুলেই এই আনন্দ যে ঝুঁকিতে রূপ নিতে পারে তা নিয়ে ভাবছেন না অনেকেই। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কারোর মধ্যে। প্রাথমিক পর্যায়ে যে নিরাপত্তাগুলো নেওয়া দরকার বা যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মোটামুটি মেনটেন করেই চলছে। করোনার ক্ষেত্রে আসলে পকেটে মাস্ক আছে, মাস্ক ইউজ করি না, যদিও অসচেতন ছিলাম, কিন্তু চেষ্টা করব জনবহুল জায়গায় মাস্ক ব্যবহার করার। প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও কেউ স্বাস্থ্যবিধি মানছেন না বলে জানায় টুরিস্ট পুলিশ। পর্যটক যাতে ওই সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব মেনে চলে সেগুলো আমরা মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করছি। তাছাড়া প্রয়োজনে আমরাও নিজেদের পুলিশের পক্ষ থেকে আমরা মাস্ক বিতরণ করছি। মাস্ক না পরে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু পর্যটন কেন্দ্রেও যত্রতত্র ঘোরাফেরা করতে দেখা যায় পর্যটকদের। তাদের এই উদাসীনতার কারণ জানতে চাইলে নানা অজুহাত দেখান অনেকেই। আসলে আমরা একটু অসচেতনে বেশি একটু ঘুরতে আসছি, আসলে কারো মুখে মাস্ক নাই, আমাদেরও নাই। এখন খুলে ফেলছি যে একটু ঘুরতে আসছি জন্য কিন্তু মাস্ক আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানার জন্য 17 মার্চ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে জেলা প্রশাসন। পাশাপাশি অসচ্ছলদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ফিনল্যান্ডের সুখে থাকার রহস্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পিকে হালদারের কাছ থেকে প্রতি মাসে 2 লাখ টাকা নিতেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম। আর পিকের ক্ষমতার উৎস ছিলেন তৎকালীন ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী। আসামিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘুরে ফিরে এসেছে এই দুজনের কথাই। এছাড়া পিকের বান্ধবী অবন্তিকা বড়াল ও নাহিদা রুনাইকে ব্যবহার করে কোটি কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে দুদক। অর্থনীতিবিদরা বলছেন এ ধরনের দুর্নীতি বন্ধে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরেই শুদ্ধি অভিযান পরিচালনা করা দরকার। আফজাল হোসেনের রিপোর্ট। এ সময়ের সবচেয়ে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার। হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পলাতক তিনি। তার অনিয়ম তদন্তে নেমে বেরিয়ে আসছে দুর্নীতির নানা অপকৌশল ও বেপরোয়া জীবনযাপনের বিষয়। যদিও পিকের পালিয়ে যাওয়ার বিষয়টি এখনো রহস্যময়।
পিকে কেলেঙ্কারিতে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিচারকের সামনে দেয়া এসব জবানবন্দিতে ঘুরে ফিরে এসেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম ও সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর নাম। পিপলস লিজিংয়ের রাশিদুল হক তার জবানবন্দিতে বলেছেন প্রতি মাসে 2 লাখ টাকা নিত শাহ আলম, আর এসকে সুর ছিলেন পিকের জাদুর কাঠি। শাহ আলমকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে দেওয়া হতো এবং পিকে হালদারের সময় এসকে সুরের দিদেন ডেপুটি গভর্নরের খুব একটা গভীর সম্পর্ক ছিল এবং উনি এটাও বলেছেন ওনার ক্ষমতার উৎস সম্ভবত এসকে সুর। মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন তার কথিত বান্ধবী অবন্তিকা বড়াল। গ্রেফতার হয়েছেন পিকের আরেক কথিত বান্ধবী নাহিদা রুনাই। দুদক আইনজীবী জানান এই 2 জনকে ব্যবহার করে ভুয়া ঋণ নেয়া এবং উপরমহলে অনৈতিক সুবিধা আদায় করতেন পিকে। অবন্তিকা বড়াল আর নাহিদা রুনাইকে অ্যাকর্ডিং টু উজ্জ্বল কুমার নন্দীর কনফেশনাল স্টেটমেন্ট, সেখানে যদি আমি দেখি তাহলে তাদেরকে ইউজ করা হয়েছে এবং তাদেরকে ইউজ করতে গিয়ে যা যা করা দরকার সবই করেছে। মূলত তার উদ্দেশ্য ছিল আর্থিকভাবে ফায়দা লুটা। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা এরকম দুর্নীতিবাজদের খুঁজে বের করা না হলে আর্থিক খাতের দুর্বৃত্তায়ন বন্ধ হবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। একটা শুদ্ধি অভিযান করে বাংলাদেশ ব্যাংকের ভিতরে আরও যদি কোনো অসৎ লোক বা অসৎ চক্র থাকে সেই চক্রকে সমূলে উৎপাদিত করে সেটাকে একটা ক্লিন সিস্টেমের মধ্যে নিয়ে যেতে পারে। তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দুদক সংশ্লিষ্টরা বলছেন পিকের দুর্নীতির পরিমাণ 10,000 কোটি টাকা ছাড়াবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2020 সালে করোনাকালে রাজধানীতে বেশিরভাগ যানবাহন ও শিল্প কারখানা বন্ধ থাকলেও ঢাকার বায়ু দূষণ হয়েছে স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি দূষণ এলিফ্যান্ট রোডে আর সবচেয়ে কম মোহাম্মদপুরের তাজমহল রোডে। অপরিকল্পিতভাবে নির্মাণ কাজকেই দূষণের কাজ বড় উৎস বলে দেখছেন বিশেষজ্ঞরা। খুব অচেনা 2020 সাল, হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বছরের বড় একটা সময় ধরে কার্যত গৃহবন্দী কেটেছে মানুষের। কম ছিল দূষণের মূল উৎস যানবাহন চলাচল ও শিল্প কারখানার উৎপাদন। তবু কমেনি বায়ু দূষণ। বাতাসে ভেসে থাকা বিষে নীল হয়েছে রাজধানীবাসীর ফুসফুস। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য বলছে 2020 সালে দেশের বাতাসে গড় বস্তুকণা ছিল 77.1 মাইক্রোগ্রাম, যা স্বাভাবিক দূষণের 5 গুণ বেশি ক্ষতিকর। আতঙ্কিত তাই নগরবাসী। সীসা আমাদেরকে এমনভাবে গ্রাস করতেছে, আমরা আজকে কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতেছে। রাস্তাঘাট কাটা, সব সময় ধুলা উড়ে, বাস লেগুনার এত কালো ধোয়া, আমাদের মাস্ক তো পরতেই হয়। আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, খুবই কষ্ট হয়। রাজধানীর 70টি স্থানে বায়ু দূষণ সমীক্ষা বলছে সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়েছে এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও তেজগাঁও শিল্প এলাকায়। সে তুলনায় নিরাপদ জায়গা মোহাম্মদপুরের তাজমহল রোড, আগারগাঁও শিশু হাসপাতাল ও পল্লবীর ডি ব্লক এলাকা। তবে দূষণের উৎস তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখড়ি ও নির্মাণ কাজ। পৃথিবীর শীর্ষ দূষিত দেশগুলোতে বাংলাদেশ প্রথম এবং পৃথিবীর শীর্ষ বায়ু দূষণজনিত যে রাজধানী আছে সেটিতে ঢাকা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অপরিকল্পিত উন্নয়ন, এটির কারণে প্রায় 30% বায়ু দূষণ হয়। আজকে যে মাত্রা দেখেছেন 5.2%, বড় আরও বেশি বাড়ার কথা ছিল, কারণ আমরা গৃহবন্দী ছিলাম। বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে লাভ নেই, যার যে কাজ সেটা করছে না বলেই আমার শিশু আজকে বিকলাঙ্গ। আজকে আমরা যে উপত্য দেখছি এটি গ্রহণযোগ্য মাত্রা হতে পারে না। গবেষণায় জানানো হয় 2019 সালের তুলনায় 2020 সালে ঢাকার বাতাসে দূষণ বেড়েছে 10.2 বেশি। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে মাঠ থেকে উঠানো শুরু হয়েছে নতুন পেঁয়াজ। এবার ফলন আর দাম ভালো পেয়ে খুশি চাষিরা। কৃষকরা বলছেন ভরা মৌসুমে পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি করা না হলে গতবারের মতো এবারও লাভের মুখ দেখবেন তারা। কৃষি বিভাগ বলছে পরিপক্ক হওয়ার পর পেঁয়াজ তুলে তার সংরক্ষণ করা হলে ন্যায্য মূল্য পাবেন কৃষক। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো ও তথ্য নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হিতামপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে করা হয়েছে লালতির, তাহেরপুরি, লালতির কিং হাইব্রিড সহ নানা জাতের পেঁয়াজের আবাদ। 4 মাসের পরিচর্যা শেষে এখন মাঠ থেকে পেঁয়াজ উঠানো হচ্ছে। সকাল থেকেই মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। প্রাকৃতিক দুর্যোগ না থাকা আর আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে। জাতভেদে বিঘা প্রতি 70 থেকে 90 মণ পেঁয়াজের ফলন পাচ্ছেন তারা। সেই সাথে বাজারে দামও ভালো পেয়ে খুশি কৃষকরা। বর্তমানে
বর্তমানে জেলায় বিভিন্ন হাটবাজারে প্রতিমন পেঁয়াজ প্রকারভেদে 1100 থেকে 1300 টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা ভরা মৌসুমে পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি জানান। প্রায় 6 থেকে 9,000 টাকা পর্যন্ত কৃষকরা দানা ক্রয় করতে গিয়ে ব্যয়ের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে। 70 থেকে 80-90 মণ পর্যন্ত ফলন পেয়েছি, দামও ভালো পেয়েছি। তো এভাবে যদি বাজার থাকে তাহলে এবারও আমরা অনেক লাভবান হব। বাইরের থেকে পেঁয়াজ ঢোকে তাহলে দেখা যাচ্ছে যে কৃষক তো সেই ন্যায্য দাম পাবে না। ন্যায্য মূল্য পেতে পরিপক্ক হওয়ার পর মাঠ থেকে পেঁয়াজ তুলে কিছুদিন সংরক্ষণ করার পরামর্শ কৃষি বিভাগের। কৃষক যদি পরিপক্ক পেঁয়াজ তুলেন এবং সেটা যদি সংরক্ষণ করে বিক্রি করতে পারেন তাহলে তারা তাদের লসের সম্মুখীন কখনোই হবেন না। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় 10,472 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 1,822 হেক্টর বেশি। পেঁয়াজ উৎপাদনের আশা 1,35,000 মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারণার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। তাজরিন, আপনাকে ধন্যবাদ। তাজরিন, আপনি জানেন যে 8 দফা নির্বাচন, পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচন 27শে মার্চ, অর্থাৎ আজকের দিন থেকে যদি আমি কাউন্টডাউন করি তাহলে বাকি রয়েছে 1 সপ্তাহ। আর আপনি জানেন যে নির্বাচন ভোট গ্রহণের 48 ঘন্টা আগে প্রচারণা শেষ হয়। সেটা যদি হিসেব করা হয় তাহলে মাত্র 5 দিন রয়েছে, অর্থাৎ জঙ্গলমহলের যে 30টি আসনের ভোট গ্রহণ এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে নির্বাচনী প্রচারণা। এবং সেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে একদিকে যেমন প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদী জঙ্গলমহলে রয়েছেন, এবং একই সঙ্গে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সেখানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তাজিন, এটি খুব ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বিষয় যে এবার জঙ্গলমহল এই অঞ্চলটি গত লোকসভা নির্বাচনে যেরকম ভাবে ঢালাও ভাবে গেরুয়া শিবিরের দিকে ঘুরে গিয়েছে, ঠিক সেইভাবে সেখানটায় দাঁড়িয়ে কিন্তু বিজেপি কিন্তু খুবই আশাবাদী। এবং সে কারণে আপনি জানেন যে আজকে সকাল 11:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খড়গপুর আসনের যে বিজেপি প্রার্থী, সেলিব্রিটি প্রার্থী, তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তার নির্বাচনী সভায় কিন্তু বক্তব্য রাখেন। 44 মিনিটের বক্তব্যে জুড়ে কিন্তু তিনি প্রচারণার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রীর ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু নিশানা করেন। একই সঙ্গে আপনি জানেন তার পরপর কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন। এখন দ্বিতীয় নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই রকম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্যের পাল্টা দিয়েছেন। তিনি বলেছেন যে বিজেপি যে প্রতিশ্রুতি দেয় সেটি করে না। বিজেপি ভারতের সবচাইতে বাজে রাজনৈতিক দল। বিজেপির যারা নেতৃত্ব তারা বাইরে থেকে আসে, বহিরাগত কোটানকোট তিনি বলেছেন। এবং একই রকম বলেছেন যে বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি বলেছেন যে মা বোনদের বলেছেন যে তারা খন্তি নিয়ে বাইরে বিজেপির গুন্ডাদের তাড়া করতে। একই সঙ্গে জানেন যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ভোটের আগে তথ্য প্রযুক্তি এবং টাকার ব্যবহার করবে বিজেপি, এবং সেই টাকা ভোটারদের নিতে বলেছেন এবং তারপর ভোটটা তার দিতে বলেছেন একই রকমের। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রয়োজনে বিজেপির বহিরাগত কোটানকোট গুন্ডাদের থাপ্পড় দিতে, প্রয়োজনে তিনি বলেছেন থাপ্পড় যে কাউকে মারা যায় তাকেও মারা যায়। তো এইভাবে কিন্তু রাজনৈতিক প্রচারণায় প্রথম ধাপের নির্বাচনী যে প্রচারণা সেটা কিন্তু তীব্রভাবে জমে উঠেছে। তো তাজদিন, এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম পর্যায়ের যে ভোট তার আমার কাছে থাকা সবশেষ। বিধানসভা নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনা মহামারীর মধ্যেও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও শীর্ষে ফিনল্যান্ড। এই নিয়ে টানা 4 বার বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেল দেশটি। তালিকায় স্থান পাওয়া 95টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 68তম। করোনা মহামারীর কারণে দেশে দেশে মানুষ অবসাদ ও বিষণ্ণতায় আচ্ছন্ন হলেও ভিন্ন চিত্র ফিনল্যান্ডে। 2020 সালেও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। শুক্রবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বের 149টি দেশের জিডিপি, সামাজিক সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা এবং দুর্নীতির মাত্রা বিবেচনায় এই প্রতিবেদন করা হয়েছে। উল্লেখিত বিষয়ের গড়মান ও সাধারণ মানুষ কতটা সুখী তার উপর ভিত্তি করেই সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে।
জরিপে আবারও শীর্ষে ইউরোপ। তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। পরের 3টি স্থান যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডসের। এক ধাপ নিচে নেমে নিউজিল্যান্ডের অবস্থান 9ম স্থানে। 18তম থেকে 14তম স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য 17 ও ফ্রান্স 21তম অবস্থানে। আর একেবারে নিচের দিকে অবস্থান করছে আফ্রিকার দেশ লেসোতো, বোতসোয়ানা, রুয়ান্ডা ও জিম্বাবুয়ে। অন্যদিকে সবচেয়ে অসুখী দেশ নির্বাচিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। প্রতিবেদনে বলা হয়, মহামারীর কারণে গত বছর বিশ্বের 1/3 দেশেই সুখের ছিটেফোঁটা ছিল না। ইতিবাচক ছিলেন 22টি দেশের মানুষ। তারা করোনাকে স্বাভাবিক রোগ হিসেবে বিবেচনা করার পাশাপাশি আতঙ্কিত না হয়ে সতর্ক ছিল। ফিনল্যান্ডে ভাইরাসের প্রকোপ থাকলেও দেশটির বাসিন্দারা উন্নত জীবনযাপন, নিরাপত্তা ও সরকারি সেবা সঠিকভাবে পেয়েছেন। এসব কারণেই তালিকায় শীর্ষস্থান দখল করেছে দেশটি। ওমর ইনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুব ও কারিগরি উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে শ্রীলঙ্কা। সমঝোতা স্মারক সই, দ্বিপাক্ষিক বৈঠক। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ইতিহাস জানতে ঘুরে দেখলেন জাদুঘর। এবং করোনার নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতেও বেসামাল আমুদে বাঙালি। গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধির বালাই, সংক্রমণের ডিপো বিনোদন কেন্দ্র। বাসে তো আগে স্যানিটাইজার দিতেন, এখন কি দিচ্ছেন? না, এখন বর্তমানে আমরা দিতেছি না, কারণ আমরা জানি করোনা শেষ হয়ে গেছে। মাস্ক আছে, গরম লাগে তো তাই মুখ হাত ধুইছি তো মাস্ক ব্যবহার করতে মন নাই, এই যে এখন লাগাইতেছি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।